আচ্ছা, শুরু করছি আমাদের ওয়েব ডিজাইন কোর্স। ওয়েব ডিজাইন কোর্সে আজকে পঞ্চম পর্ব। তো আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন যখন আমরা করব, যখন আমাদের ওয়েবসাইটটা তৈরি করব, তখন আমরা স্পেস কিভাবে ব্যবহার করব, আন্ডারলাইন কিভাবে ব্যবহার করব, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, টেক্সট স্ক্রল, কোটেশন, শর্ট কোটেশন, অ্যাড্রেস, এই কয়েকটা বিষয় দেখব। তো প্রথমে দেখি স্পেস কিভাবে নিতে। দেখুন, HTML এ একটা স্পেস নিয়ে যে বড় সমস্যা হয় সেটা হচ্ছে, ধরুন আমার একটা লেখা আছে। এখন এই লেখাতে আমি চাচ্ছি যে প্রথম ওয়ার্ড এবং দ্বিতীয় ওয়ার্ডের মাঝখানে কিন্তু আপাতত একটা স্পেস দেওয়া আছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা রান করি, তো রান করলে তো আমরা দেখতে পাবো যে এটা একটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডের সঙ্গে দ্বিতীয় ওয়ার্ডে কিন্তু একটাই স্পেস। এখন আপনি এর মাঝখানে যতগুলি স্পেস দেন না কেন, আপনি অনেকগুলি স্পেস দিয়েছেন, কিন্তু এই ফাইলটা যখন আমরা রান করব, দেখুন ওই একটা স্পেসেই আছে, স্পেস কিন্তু সে বেশি নিচ্ছে না। তার মানে HTML বাই ডিফল্ট ভাবে আপনি যতগুলি স্পেস দেন না কেন সে একটাই স্পেস নেবে, কিন্তু আমাদের তো আরও স্পেস দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমাদের স্পেস দেওয়ার জন্য আমাদের একটা HTML এর কোড আছে, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা আছে এই যে অ্যান্ড চিহ্ন, NBSP। এটা মানে হচ্ছে নন ব্রেকিং স্পেস। এটা যখন আমরা ব্যবহার করব, দেখুন ওখানে অটোমেটিক একটা স্পেস বেড়ে যাবে। দেখুন এই যেটা স্পেস বেড়ে গেলো। এখন আপনি যতগুলোই এখানে এই কোডটি লেখুন না কেন, ঠিক ততগুলোই সেই স্পেস অটোমেটিক নিয়ে নেবে। আমি যদি আরও কয়েকবার দিই, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আমি পাঁচবার স্পেস দিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখুন পাঁচটা স্পেস হয়ে গিয়েছে এবং প্রথম ওয়ার্ড থেকে দ্বিতীয় ওয়ার্ডের মাঝখানে পাঁচটা করে স্পেস আছে। তো এই হচ্ছে HTML এ স্পেস দেওয়ার সিস্টেম বা নিয়মটা হচ্ছে এই। তাহলে আমরা ব্যবহার করব এন্ড চিহ্ন, NBSP। এটা আমরা এখানে HTML এ যখন আমরা স্পেস দিব সেটা ব্যবহার করব। এবার হচ্ছে আন্ডারলাইন। তো আমরা তো টেক্সট, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করি, এই যে এখানে ইউ দিলে তো এখানে আন্ডারলাইন হয়ে যায়। হুম, তো ঠিক সেরকম এখানেও HTML যদি আমরা কোনো কিছু আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একই রকম ইউ ট্যাগ ব্যবহার করব। সেটা হচ্ছে এই যে ইউ এর শুরু হবে এবং ইউ এর শেষ আছে। এই ইউ শুরু এবং ইউ শেষ, এটা যদি আমরা ব্যবহার করি, যদি এখন আমরা রিফ্রেশ দিই, দেখুন একটা আন্ডারলাইন হয়ে গিয়েছে। এই যে শেষ মাথায় ULAMCOLOBORIS, এই লেখাটা মাঝখানে একটা আন্ডারলাইন হয়ে গিয়েছে। তাহলে আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউ ট্যাগ। আমরা ইউ ট্যাগের মাঝখানে যা লিখব সব কিছু আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে আসছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট জিনিসটা কি, এটা মুখে না বলে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন আমরা যখন লিখি এই যে এরকম A স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার, তো A স্কোয়ার বি স্কোয়ার, এই যে আমি A স্কোয়ার বি স্কোয়ার দিলাম, এই যে টুটা একটু উপরে উঠে থাকলো, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট হলো, ধরুন আমরা বিজ্ঞানের এই বিষয়টা লিখব, দুঃখিত, এইটা এই যে এটা কি হলো, H2O মানে পানি, এটা আমরা জানি। তো এই যে এখানে টুটা একটু নিচে নেমে আছে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। তো এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখতে পারছি। এটাকে আমরা HTML দিয়ে কিভাবে ওয়েব পেজে লিখবো আমাদের। তো দেখি আমরা লেখার চেষ্টা করি। আমরা A স্কোয়ার বি স্কোয়ারে লিখবো। সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা নতুন করে প্যারাগ্রাফ, নতুন করে একটা প্যারা নিই। নতুন করে এই প্যারার মাঝখানে আমরা A স্কোয়ার বি স্কোয়ার লেখার চেষ্টা করি। তো আমার এ ঠিক থাকবে, এরপরে আমার যেটা হবে এরপরে স্কোয়ার। তো টুটা হচ্ছে আমার এখানে সুপারস্ক্রিপ্ট। তাহলে আমাদের এখানে SUP নামে একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করতে হবে, সুপারস্ক্রিপ্ট। তো আমি যদি টু দিই এখানে, সেভ করলাম, প্রতিবারই কিন্তু সেভ করতে হবে, এটা বারবার করে বলছি, মনে রাখবেন। আমরা যদি রিফ্রেশ দিই, দেখুন এরপর স্কোয়ার হয়ে গিয়েছে। যেই জিনিসটা আমার সুপারস্ক্রিপ্ট হবে তার সামনে SUP ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এই যে টুটা হচ্ছে আমার উপরে উঠবে, সেজন্য টু এর সামনে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। A স্কোয়ার গেল, এরপর যদি আমি আবার বি স্কোয়ার দিই, তাহলে আমার প্লাস চিহ্ন হলো, তারপরে বি ঠিক থাকবে, কিন্তু আমার সুপারস্ক্রিপ্ট কোনটা হবে, টু হবে। তাহলে আমি আবার দিব। আচ্ছা, আমি যদি বি কিউব লিখি তাহলে কি করবো, SUP আবার লিখবো, থ্রি দিলাম কথা, তাহলে আমার কি হলো, A স্কোয়ার প্লাস বি কিউব। তো এবার রিফ্রেশ দিই, এই যে A স্কোয়ার প্লাস বি কিউব। তো যে জিনিসটা আমার উপরে হবে, সুপারস্ক্রিপ্ট হবে, তার সামনে আমি SUP নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা এখানে
ব্যবহার করব। তো এটা গেল। তাহলে SUP নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা এখানে ব্যবহার করব। এটা গেল SUP। তাহলে আমাদের আন্ডারলাইন গেল, আমাদের স্পেস গেল, সুপারস্ক্রিপ্ট গেল, বা সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টটাও ঠিক দেখি সেরকমই কিছুটা, আমরা একটু আন্ডারলাইন করে দিয়ে গেল। এখন আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে পানির সংখ্যা। তো পানির সংখ্যাটা আমরা লিখি H, তারপর কি আছে 2, সেই টুটা কি, টুটা নিচে আছে, তা অর্থাৎ এই টুটা হচ্ছে এখানে সাবস্ক্রিপ্ট। তো যখনই কোনো সাবস্ক্রিপ্ট দেবো তখন আমরা SUB নামে ট্যাগ ব্যবহার করি, এবং A2 S2 হয়ে গেল। এরপরে কি ও, তাহলে ওটা এখানে দিয়ে দিব, বাস কাজ হয়ে গেল। এখন যদি আমরা রান করি, কি দেখে দেখি, এই যে H2O, টুটা নিচে নেমে এসেছে, সেজন্য এখানে H2O হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে সাব, এটা শেষ আছে SUB, বাস। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে টেক্সট স্ক্রল। তো টেক্সট স্ক্রল জিনিসটা কি, এটা বেশিরভাগ দেখা যায় হচ্ছে কোনো পত্রিকার ওয়েবসাইটে এবং কোনো নোটিশে। দেখা যাচ্ছে ধরুন আমি কোনো ওয়েবসাইটে ঢুকেছি, একটা স্কুলের ওয়েবসাইটে, সেখানে নোটিশ বোর্ডে নোটিশ এসেছে। তো সেই নোটিশটা কি হয়, ভেসে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ভেসে লেখাটা দৌড় দিয়ে চলে যায়। বা কোনো পত্রিকা ওয়েবসাইটে কি দেখা যায়, ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, লেখাটা কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। বা টেলিভিশনে আমরা কি দেখি, এই মুহূর্তের খবর, লেখাটা কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সেটা আমরা কিভাবে দেবো, সেটা দেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা আমরা নতুন একটা দাগ দিয়ে দিই, সেটা আমরা যেটা ব্যবহার করবো, ধরুন আমাদের একটা BREAKING ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খবর একটা আমরা দিচ্ছি, যে দিস ইজ BREAKING, আচ্ছা এটা আমার কাছে ব্রেকিং নিউজ। তো এটা যদি আমরা এখন রান করি, তাহলে আমরা জানি যে এরকম একটা কিছু দেখাবে। কিন্তু আমি চাচ্ছি যে দিস ইজ ব্রেকিং নিউজ, এই যে বর্ণনাটা, এই যে খবরটা, এটা ভেসে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগটা, সেটা মার্কুই, MARQUE, এই মার্কুই ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে। মার্কুই ট্যাগের শুরু আছে এবং মার্কুই ট্যাগের শেষ আছে, কারণ সেটা ডবল ট্যাগ। তো এখন যদি আমরা রান করি, রান করে দেখুন, এই যে লেখাটা কিন্তু এখন ডান দিক থেকে বাম দিকে ভেসে আসছে, দিস ইজ ব্রেকিং নিউজ। এই জিনিসটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাই। হ্যাঁ, তো এটা শুধু ডান থেকে বামে না, বাম থেকে ডানে দেওয়া যায়, উপর থেকে নিচে দেওয়া যায়, সেটা আমরা অন্য একদিন দেখব। এটা হচ্ছে টেক্সট স্ক্রল বা মার্কুইয়ের কাজ, MARQUE, এই ট্যাগটা আমরা ব্যবহার করব। তো মার্কুই গেল। এবার হচ্ছে ব্লক কোড, কোটেশন। তো কোটেশনটাকে আমরা ব্লক কোড ট্যাগ দিয়ে ব্যবহার করব। তো সেই কোটেশন জিনিসটাকে আমরা জানি, অন্য কারো কথা যদি আমরা উল্লেখ করি সেটাকে বলে কোটেশন। তো সেই কোটেশনটা কোটেশন দিয়ে লেখা যায়, এবং আরেকটা আছে শর্ট কোটেশন দিয়ে লেখা যায়। যেমন কাজী নজরুল ইসলাম বলেছেন এটা, তারপরে অমুক কবি বলেছেন, জসিমউদ্দিন বলেছেন এটা। তো এই যে মানুষের কথাগুলো যখন আমরা বলছি, সেটা হচ্ছে কোটেশন। তো সেই কোটেশনটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে কোটেশন আর একটা হচ্ছে শর্ট কোটেশন। তো দুটোই আমরা দেখব। প্রথমে আমরা কোটেশনটা দেখি। প্রথমে কোটেশন, ধরা যাক নজরুল বলেছে, NAZRUL, নজরুল বলল, কি বলল, তাহলে আমাদেরকে ব্লক কোড ব্যবহার করব আমরা। হ্যাঁ, ব্লক কোড নামে একটা ট্যাগ আছে, ব্লক কোড কি বলল, ধরে যে এটা নজরুলের বাণী, কথা দিস ইজ নজরুল বাণী। হ্যাঁ, এটা মনে করেন নজরুলের বাণী মনে করেন। তো এই জিনিসটা কিভাবে আমাদেরকে শো করবে একটু আমরা দেখি, তাহলে বুঝতে পারবো নজরুলের বাণীটা কিভাবে শো করছে। দেখুন, প্রথমে নজরুল কি বললো, ড্যাশ দিয়ে নজরুল যা যা বললো সেই জিনিসটা নিচের লাইনে সুন্দর করে একটা প্যারা আকারে দেখিয়ে দেওয়া আছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা কোটেশন, অন্যের কথাকে আমি এখানে লিখছি, অন্য যে কথাটা বলেছে সেটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোটেশন। আর আমি যদি শর্ট কোটেশন দিয়ে লিখতে চাই, তো শর্ট কোটেশন একটু অন্যভাবে লেখা যায়। তো আমি এখানে দাগ দিয়ে দিই। তো আমরা শর্ট কোটেশন কিভাবে দিব, শর্ট কোটেশন দেওয়ার নিয়মটা হচ্ছে শুধু কিউ ট্যাগ ব্যবহার করব আমরা। কিউ ট্যাগের মধ্যে লিখবো আমরা ওই জিনিসটাই। তাহলে দেখুন দুটার পার্থক্যটা দেখে বোঝা যাবে যে কোনটা কোন রকমের, এবং কোনটা আপনি ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। তাহলে আমরা যদি এখানে দিই এবং যদি আমরা এটাকে রান করি, দেখুন কি হয়, এই যে নজরুল ড্যাশ দিস ইজ নজরুল বাণী। দেখুন প্রথমটা কি হচ্ছে, দ্বিতীয়টা কি হচ্ছে। প্রথমটা
ও সম্পূর্ণ নিচে একটা প্যারাগ্রাফে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা মানুষের বাণী। আবার দ্বিতীয়টা কি হচ্ছে যে হ্যাঁ এটা মানুষের বাণী, সেটাকে কি ডবল কোটেশন চিহ্ন দিয়ে লেখা হয়েছে। তো দুইভাবে লেখা যায়, এটা ডিজাইনারের উপর নির্ভর করবে, ডিজাইনার কীভাবে লিখবে সেটা ডিজাইনারের উপর নির্ভর করবে, ডিজাইনারকে যেটা ভালো লাগবে সেটাই। অথবা আপনার বায়ার যদি বলে দেয় যে না আমাকে এইভাবে ডিজাইনটা করতে হবে, সেক্ষেত্রে আপনার সেই জিনিসটি আপনারা ব্যবহার করবেন। তাহলে দুই ধরনের কোটেশন আমাদের গেল। এরপরে একটা থাকলো অ্যাড্রেস। তো আমরা জানি অ্যাড্রেস লেখা যায়, ওয়েবসাইটেও আমাদের অ্যাড্রেস দিতে হয়। তো অ্যাড্রেসটা আমরা কীভাবে দেবো? অ্যাড্রেস আমরা শুধু কিন্তু প্যারাগ্রাফটাকেও লিখতে পারি। তো আমরা একটা প্যারাগ্রাফটাকে অ্যাড্রেস লিখে দেখাই, তাহলে দুটো পার্থক্য বুঝতে পারবেন। তো আমরা তো এইখানে যদি আমরা লিখি যে আমরা কী হয়, প্রথমে কী হয় বাড়ি নাম্বার, তো HOUSE, হাউস নাম্বার কত ধরে নিলাম, হাউস নাম্বার 12। তারপরে কি থাকে, হাউসের পর কী থাকে, রোড নাম্বার থাকে, রোড নাম্বার ধরেন 5। তারপরে কি থাকে, সেক্টর থাকে, সেক্টর মনে করেন 3। তারপরে এলাকার নাম। এই তো এটাকে যদি আমরা দেখি, এটা সাধারণ কোনো প্যারাগ্রাফের মধ্যে দেখলে কেমন দেখাবে, এরকম দেখাবে। কিন্তু এটাকে যদি আমরা একটু অ্যাড্রেস দিয়ে লিখি তাহলে কি দেখাবে দেখুন। তাহলে অ্যাড্রেস ট্যাগটা আমরা কীভাবে লিখবো, ADD, এই যে অ্যাড্রেস ট্যাগের ভিতরে যদি আমরা লিখি তাহলে কেমন দেখায়। আপনি শুধু প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও লেখা যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাড্রেস ট্যাগে লিখলে একটু সুন্দর দেখায় এবং দেখতে ভালো লাগে, বিধায় লেখায়। যেমন দেখুন এখন যদি অ্যাড্রেস ট্যাগটা, এই দেখুন হাউস 12 লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে এবং সুন্দর দেখাচ্ছে। এই সুন্দর দেখার জন্য এই অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করা হয় এবং এই অ্যাড্রেস ট্যাগের মধ্যেই এই অ্যাড্রেসগুলি লেখা হয়। এই হচ্ছে অ্যাড্রেসের কাজ। তাহলে আজকে যা যা আলোচনা করার কথা ছিল সবগুলি আলোচনা হয়ে গেল। এগুলো ছিল মোটামুটি HTML এর বেসিক ট্যাগ। আরও বেসিক ট্যাগ রয়েছে, তো ট্যাগ অনেকগুলি রয়েছে, ট্যাগ বলে শেষ করা যাবে না। কিন্তু যেই ট্যাগগুলি আমাদের দরকার, যেই ট্যাগগুলি প্রয়োজন, যেই ট্যাগগুলির সাহায্যে আমরা ওয়েব ডিজাইন করবো, বেসিক ট্যাগগুলি সেগুলো আমাদের লাগবে এবং সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো এরপরে আরও অনেক বেসিক ট্যাগ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।